This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজকের দিনটা আজ 2024 সালের 1 জানুয়ারি। আজকের দিনটা কিন্তু মানে রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠছে, যখন প্রবীণ নবীন দ্বন্দ্ব এই নিয়ে শোরগোল, আর তার মধ্যেই আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় মিলেমিশে সংগ্রাম লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই, কিন্তু প্রতিষ্ঠা দিবসের কথা তুমি যখন বললে, মানে তুমি যখন আজকের তারিখটার কথা উল্লেখ করলে, তাহলে আজকের তারিখের আরও একটা বিশেষতা আমি না বলে পারছি না। সেটা হলো আজকে কল্পতরু দিবসও বটে। আর কল্পতরু দিবস মানে ঠাকুরের সেই উচ্চারণ চৈতন্য হোক। ফলে এক্ষেত্রে চৈতন্য কিভাবে হবে সে প্রশ্ন তো সময় বলবে। কিন্তু এই প্রবীণ নবীন দ্বন্দ্বে কুণাল ঘোষ মানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন সুব্রত বক্সির। কি চলছে শাসক দলের অন্দরে একটু দেখে নেওয়ার দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে। রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই চলবে, কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়। সাধারণ মানুষের জন্য আজীবন সংগ্রাম চলবে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সকাল সকাল এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। অভিষেকও একসঙ্গে লড়াইয়ের ডাক দিয়েছেন। বেলায় দলের মুখপাত্র কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ মানুষ অভিষেকের মধ্যে দিয়েই দেখতে চাইছেন। তার জন্য রামকৃষ্ণ বিবেকানন্দের উপমা টেনে আনেন। প্রায় একই সময় দলের প্রবীণ নেতা রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেছেন, বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে। এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? কি বুঝলেন? দলের মধ্যে এই নবীন প্রবীণের লড়াই আরো জোরালো হচ্ছে নয় কি? কুণাল ঘোষ কিন্তু বুঝিয়ে দিয়েছেন কেন এই দ্বন্দ্ব বাঁধছে, এর পিছনে কারা মদত দিচ্ছেন। কারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে, অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন। মমতাদি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোলগুলো বাজছে। আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা, নয় অভিষেকের কাছে ভালো সাজা, এই করতে গিয়ে জিনিসটা হচ্ছে। দলের মুখপাত্র দ্বন্দ্বের জন্য যাদেরকেই কাঠগড়ায় তুলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিকরা কিন্তু স্পষ্ট করে দিলেন, মমতাই পরিবারের সর্বময় কর্তা। অভিষেক অত্যন্ত ইম্পর্টেন্ট, আমাদের দলের জেনারেল সেক্রেটারি, আর মমতা ব্যানার্জির সর্বময় কর্তা, তার সে আমাদের আদর্শ। একজন এক একটা ব্যাখ্যা করে, আমি আবার আরও উপরে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। বছরের প্রথম দিনই কি আভাস মিলছে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব কোথায় পৌঁছতে পারে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সত্যি তাই, মর্নিং শোজ দ্য ডে। আর বছরের প্রথম দিনটাও কিন্তু বছরের অনেক কিছু দেখায়। আর এই নবীন প্রবীণ দ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস বছরের প্রথম দিনটায় কিন্তু নয়া টুইস্টও দেখা যাচ্ছে। আজ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রীর সঙ্গে দেখা করে এলেন ফিরহাদ হাকিম। দ্বন্দ্ব মেটাতে এবার আসরে কি তাহলে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়? আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দীক্ষার সঙ্গে কথা বলবো। দীক্ষা, এই যে নবীন বনাম প্রবীণ, এই যে মাঝখানে বনাম শব্দটা বারবার বসছেন এবং তৃণমূল সুপ্রিমো বলতে চাইছেন বনাম নয় এবং করে দাও, সবাইকে নিয়ে চলতে হবে, সেই কারণেই কি তাকে আজকে নামতে হচ্ছে এই গোটা বিষয় সামলাতে? দেখো, দুটো বিষয় বলবো। আজকে 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সাধারণত 1 জানুয়ারি যেহেতু বছরের প্রথম দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই আসেন এবং না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরও একবার যোগাযোগ করার চেষ্টা করবো। তবে বছরের প্রথম দিন আগেও আসতেন, তো নিয়ম মাফিকই আজকে তিনি তার পিসির সঙ্গে দেখা করতে গিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ রাজনৈতিক গুরুত্ব কি, আমি আরও একবার যাবো। দীক্ষা,
দীক্ষা, প্লিজ কন্টিনিউ। দেখো, আমি যেটা বলছিলাম যে 1 জানুয়ারি পারিবারিক কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আর একটা ভূমিকা রয়েছে, তিনি কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিছুক্ষণ আগে ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, সেটাও খুব স্বাভাবিক। এবং তারপরে তিনি বেরিয়ে যেতে এলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে রয়েছেন। এবং এই আজকের দিনটায় যেদিনে কিন্তু সুব্রত বক্সি নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, সেটা কিন্তু আবার সেই জল্পনা উস্কে দিচ্ছে, যেটার কিন্তু একটা আমরা প্রতিফলন দেখেছিলাম কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেগঙ্গার কর্মী সভার যে বৈঠক ছিল সেখানে কিন্তু মমতা একেবারে জল্পনা আবারও এক্ষেত্রে উস্কে দিচ্ছে। তুমি যেরকমটা বললে ঠিকই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পারিবারিক কারণে তিনি এসেও থাকেন, তাহলে আজকের এই বিশেষ দিনে ফিরহাদ হাকিমের আসাটাও তাৎপর্যপূর্ণ। তার কারণ তিনি কিন্তু আজ, যেটা আমরা দর্শকদের প্রত্যেকটা মুহূর্তে শোনাচ্ছি, তিনি কিন্তু এক প্রকার স্বীকার করে নিয়েছেন যে নিয়োগে দুর্নীতি হয়েছে। ফলে সবটার উত্তরই সময়ের কাছেই রয়েছে। আচ্ছা, তৃণমূলের অন্দরে কি দ্বন্দ্বের চোরা স্রোত বইছে? তার মধ্যেই বারবার এসে পড়ছে মহাপুরুষ তত্ত্ব। একদমই তাই, মহাপুরুষ তত্ত্ব তো বারবার আসছে, ঠিকই বলেছো মিমি। তার কারণ চৈতন্যদেবের পর এবার শ্রীরামকৃষ্ণ এসে পড়লেন, স্বামী বিবেকানন্দ এসে পড়লেন। মনীষীদের সঙ্গে একের পর এক তুলনা, আর তা নিয়ে এখন তৃণমূলে চর্চা। বিতর্কের জল অনেক দিকে গড়াচ্ছে, দেখব। দলে নতুন পুরনো নিয়ে হাজারো ঝামেলা, সংঘাতের সুর, দলে ফাটল জল্পনা প্রকাশ্যে হচ্ছে। তার মধ্যেই আবার জুড়েছে মহাপুরুষ তত্ত্ব। তা নিয়েও তৃণমূলের অন্দরে তোলপাড়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন উপমা তৃণমূল মুখপাত্রের। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। এটা এক একজনের এক একটা ব্যাখ্যা। অভিষেক অত্যন্ত ইম্পর্টেন্ট, আমাদের দলের জেনারেল সেক্রেটারি, আর মমতা ব্যানার্জির সর্বময় কর্তা, সে আমাদের আদর্শ। এক একজন এক একটা ব্যাখ্যা করে। আমি আবার আরো উপরে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সারদা দেবীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে সান্তা ক্লজ আখ্যা দিয়েছেন। আবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সোজা সাপটা বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় চৈতন্যদেবের উত্তরাধিকারী। সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। পরের পর মহাপুরুষদের সঙ্গে তুলনা, তৃণমূলে হরেক তত্ত্ব, ব্যাখ্যাও সবার প্রায় আলাদা, তবে বিরোধীদের সুর মোটের ওপর এক। আমরা অনেকদিন ধরে শুনছি, কেউ মমতা, কেউ সারদা, কেউ রামকৃষ্ণ, কেউ চৈতন্য, কেউ ক্ষুদিরাম। কবে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা হবে সেটা আমরা দেখছি। আসল তুলনাটা তো কেউ করছে না। সারদা চিটফান্ডের পরপর যদি কারোর মনে পড়ে যে সারদা মা, তারপর যদি মনে পড়ে চৈতন্য দেব, তারপর যদি মনে পড়ে রামকৃষ্ণ অথবা বিবেকানন্দ, তাহলে বুঝতে হবে এদের সম্পর্কেই অসম্মান অবজ্ঞার চূড়ান্ত। মমতা ব্যানার্জিকে এক আসনে বসিয়ে দেওয়াটা আরএসএস কালচারের সমান। আরএসএস দেবী দুর্গার আসনে মমতা ব্যানার্জিকে বসিয়ে দেওয়া। মনীষীদের সঙ্গে তুলনা, নিজেদের যুক্তি প্রতিষ্ঠিত করতে কথায় কথায় তুলনা টানা। 24-এর শুরুতেই জল গড়াচ্ছে মহাবিতর্কের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিতর্কের জল এখন কোথায় গিয়ে দাঁড়ায় তা তো সময় বলবে, কিন্তু প্রচলিত ওই যে প্রবাদটা বারবার মনে আসছে, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ দিনটা কেমন যাবে তার ইঙ্গিত তো সকালের কাছেই থাকে। তেমনি বছরটা কেমন যাবে তার ইঙ্গিতও নাকি মেলে বছরের শুরুতেই। আর আজ বছরের শুরুর দিন। প্রবাদ যদি সত্যি হয় সেক্ষেত্রে সময়টা মোটেই সুখকর নয় INDI এর জন্য, মানে ইন্ডি জোটের জন্য। আসন সমঝোতা নিয়ে ডামাডোল, তৃণমূলের ডেডলাইন পেরিয়ে যাচ্ছে, একের পর এক গাঁট। এদিকে আবার সুর মিলছে না জোটের নেতাদের। সব মিলিয়ে ভোটের বছরের শুরুটা বিরোধী জোটের জন্য মোটেই ভালো বার্তা দিচ্ছে না।
24-এর ভোটে আসন সমঝোতার প্রশ্নে কি একসুরে বাজবে বিজেপি বিরোধী জোট? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ আসন ভাগাভাগির বিষয়টি 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার দাবি জানিয়েছিল তৃণমূল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও জোট নিয়ে রাজনৈতিক অবস্থান কি হবে সেই নীতিগত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি কংগ্রেস। চুপ অন্য বিরোধী দলগুলিও। ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা এখনো পর্যন্ত আসন সমঝোতার কোনো রফাসূত্র খুঁজে পেল না, বরং সময় যত গড়াচ্ছে তত জোটের অঙ্ক আরও জটিল হচ্ছে। লোকসভা ভোটের আগে সত্যিই কি ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা বিজেপি বিরোধী ঐক্যের ছবিটা তুলে ধরতে পারবে? আমরা শুধু নয়, জোটের যে পার্টিগুলো তারাও খুঁজছে জোট কোথায়, জোটের নেতাকে, নীতি কি, উদ্দেশ্য কি। খালি মোদি হাটাও, আরে মোদি হাটাও বলতে বলতে নিজেরা হটে গেল, তো অনেকের অস্তিত্ব নেই আজ। ইন্ডিয়া জোটকে বাস্তবায়ন করব। আমিও বিশ্বাস করি ইন্ডিয়া জোট হবে। 100% ইন্ডিয়া জোটে প্রার্থী তালিকা তৈরি না হতে পারে, কিন্তু এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের লড়াই খুব প্রত্যক্ষভাবে হবে। বিজেপিকে হারাতে বাংলায় কে ধরবে কার হাত? কোন শর্তে একসঙ্গে লড়াইয়ের ময়দানে নামতে পারবে কংগ্রেস তৃণমূল? এমনই নানা প্রশ্নের মাঝে নেতাদের মন্তব্যে জোট নিয়ে জট আরও জটিল হচ্ছে। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। তবে আমার সঙ্গে সিপিএম পার্টির ভালো সম্পর্ক আছে। আগেও আমরা একজোট হয়ে লড়েছি, আগামী দিনে প্রয়োজন হলে একজোট হয়ে লড়ব। তৃণমূল আমাদের জন্য অত্যাচারিত দল, আমরা অত্যাচারিত, তাই তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে পারবো না। অধীর চৌধুরী যখন তৃণমূলের ঘাড়ে দায় ঠেলছেন, ঠিক তখনই প্রদেশ কংগ্রেসের ঘরেও ভিন্ন সুর। কারণ তৃণমূলের সঙ্গেই জোটের পক্ষে সওয়াল করেছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ। তৃণমূলের ডেফিনেটলি একটা ভালো পার্সেন্টেজ লোক আছে এখানে, সেটা সিপিএমের নাই। কি যদি জোট হয় এরকম করে করতাম। এদিকে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে নারাজ বামেরা। কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি করবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা। আর যে পশ্চিমবাংলায় তৃণমূল আছে সেখানে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে আমরা, কিন্তু তৃণমূলের সঙ্গে চলার মতো কোনো কারণ নেই। বিজেপি ওদের ব্যবহার করতে চাইছেন এবং সেই কারণেই বিরোধী জোটকে কতটা ভেস্তে দেওয়া যায় সেই চেষ্টাতেই তৃণমূল আছে। শুধু বাংলাই নয়, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির মধ্যে আসন ভাগাভাগি কিভাবে হবে তা এখনও স্থির হয়নি। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকের পর আম আদমি পার্টি ও সমাজবাদী পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের আলোচনা এগোয়নি। এর মধ্যেই মায়াবতীর দল বসপার পক্ষ থেকে ইন্ডিয়া জোটে সামিল হওয়ার আগ্রহ দেখানো হয়েছে। মায়াবতী বিরোধী বৃত্তে সক্রিয় হলে অখিলেশ থাকবে কিনা তা নিয়ে রয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করায় নীতিশ কুমার, শরদ পাওয়াররা অসন্তুষ্ট। ফলে সময় যত এগোচ্ছে ততই বিরোধী জোট নিয়ে রাজ্যে রাজ্যে ঘোট পাকছে। চূড়ান্ত অনিশ্চয়তা নিয়ে ভোট বছর 24-এ পা ইন্ডিয়া জোটের। জ্যোতির্ময় কর্মকার, প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। শুধু কি আর রাজনীতির ডেডলাইন? তোলপাড় ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতির ডিসেম্বর ডেডলাইনও তো পার হয়ে গিয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা রবিবারই শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের দেওয়া 2 মাসের সময়সীমাও তো শেষের মুখে। একেবারেই তাই, কিন্তু মামলার ক্লাইম্যাক্স দেখতে পারেননি কিন্তু এখনো পর্যন্ত চাকরি প্রার্থীরা, যারা দিনের পর দিন বসে রয়েছেন, যারা আন্দোলনরত। কোথায় দাঁড়িয়ে ইডি সিবিআই এর তদন্ত? তার মাঝেই বছরের প্রথম দিনে বোমা ফাটালেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিয়োগ দুর্নীতি যে হয়েছে তা অকপটে এক প্রকার স্বীকার করে নিলেন তিনি। চাকরির আশায় এখনো রাজপথে বসে চাকরি প্রার্থীরা। জালে উঠেছে একের পর এক রাঘব বোয়াল। শাসক দলের নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। 19 মাস ধরে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে বারবার প্রশ্ন উঠেছে, কোথাও কি তদন্তের গতি স্লথ হচ্ছে? নিয়োগ দুর্নীতির তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দেয় 31শে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে ইডিকে। নিয়োগ দুর্নীতি মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্টের দেওয়া 2 মাসের সময়সীমাও শেষের মুখে। সিবিআইকে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শেষ হচ্ছে সেই ডেডলাইন।
মামলা তদন্ত কত দূর এগোলো? তদন্ত কি শেষ হলো? মামলার গতি প্রকৃতি নিয়ে চাকরি প্রার্থীদের কাছে কিছুই স্পষ্ট হয়নি। চাকরির আশায় এখনো পথে বসে আছেন তারা। অপেক্ষা করতে করতে হতাশ চাকরি প্রার্থীরা। আমরা একটাই কথা বলবো যে বিচার ব্যবস্থা বলুন বা সরকার পক্ষ বলুন বা বিপক্ষ দল বলুন, সবাইকে রিকোয়েস্ট করব যে অযোগ্যদের বিচার চলুক, সেটা হয়তো সারা জীবনেই চলে যাবে, কিন্তু যারা যোগ্য হয়ে রাস্তায় বসেছে তাদের একটা সদ্গতি এবার করা হোক। আমাদের স্বপ্নগুলো কিছু মানুষ বিক্রি করে খেয়েছে, তাদের তো অর্থের অভাব ছিল না। আমরা তো খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে। এদিকে বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন কার্যত বোমা ফাটালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চাকরি চুরি যে হয়েছে তা কার্যত স্বীকার করে নেন ফিরহাদ। কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি আছে 25 বছর কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে, আমি রেজিগনেশন। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা শুনলাম যে ববি হাকিম স্যার স্বীকার করেছেন, সুতরাং দেরি করে হলেও যে উনি যে স্বীকার করেছেন তার জন্য অবশ্যই একটা ছোট্ট থ্যাংক ইউ ওনাকে বলতেই হয়। এর আগেও রাজ্যের দলীয় যে মুখপাত্র কুণাল ঘোষ তিনিও বলেছিলেন যে পাপ হয়েছে, তার জন্য প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হবে। তো আমরা সেই প্রায়শ্চিত্তের দিকে অপেক্ষা করে বসে আছি যে প্রায়শ্চিত্তটা কবে হবে। চাকরি চুরির কথা স্বীকার করেছেন ফিরহাদ, সেখানে বিরোধীরা কি আর চুপ করে থাকে? কোর্ট সবসময়তেই চাকরি দেওয়ার পক্ষে কোনোদিন তার বিরুদ্ধে যায়নি, বলেছে ন্যায্য চাকরি, দুর্নীতিকে বাতিল করতে হবে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছে, ওরা ঠকেছে। এখন শেষমেশ কিন্তু একটা কার্যত প্রায় এগ্রিমেন্ট হয়েছে 1 ফেব্রুয়ারি ওরা কিন্তু হাতে হাতে নিয়োগপত্র পেতে চাইবে। পাবে কি? নতুন বছরে আবার ঠকতে হবে না তো? তদন্ত শেষ করার ডেডলাইন বেঁধে দেওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তেড়ে ফুঁড়ে উঠতে দেখা যায়। বেশ কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এখন এটাই দেখার ইডি সিবিআই আদালতে কি তথ্য সামনে আনে। ডিসেম্বর ডেডলাইন ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে, সেই ডিসেম্বর মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। 9 তারিখ সম্ভবত হাইকোর্টে রিপোর্ট জমা পড়ার কথা, কিন্তু চাকরি প্রার্থীরা বলছেন অযোগ্যদের তদন্ত চলুক, তারপরে যোগ্যদের নিয়োগ কেন বাকি থাকবে? আশায় বুক বাঁধছেন তারা যে এই নতুন বছরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তারা পাবেন, সেই শুভেচ্ছা বার্তা আসবে চাকরির সঙ্গে। চাকরি প্রার্থীরা দাবি তুলছেন মুখ্যমন্ত্রী যেন পুরো বিষয়টিকে হাতে দেখেন, নিজের হাতে নেন এবং এই চাকরি প্রার্থীদের নতুন বছরে একটা চাকরির ব্যবস্থা করে দেন, যাতে আগামী সরস্বতী পুজো তারা রাস্তায় নয় স্কুলে কাটাতে পারেন। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। শ্রীরামপুরে ওয়েলিংটন জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন পাট থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই জুট মিলে। প্রথমে একটি মেশিনে আগুন লাগে, জানান শ্রমিকরা। জলের অভাবে আগুন নেভাতে সমস্যায় পড়ে দমকল।